সালামু আলাইকুম সবাইকে। আবারও চলে এলাম আব্দুল্লাহ তোমাদের সাথে শিখর অ্যাডমিশনের বাংলা ক্লাস নিয়ে। আজকে প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়াবো, যেই কবিতা থেকে বহুবার প্রশ্ন এসেছে, নিয়মিত প্রশ্ন আসে এবং আমার বিশ্বাস তোমাদের পরীক্ষাতেও প্রশ্ন আসবে এখান থেকে। তাই আজকের ক্লাসটা খুব গুরুত্ব দিয়ে করা তোমার জন্যে জরুরি। চলো চলে যাই। প্রথমেই আজকে যেটা পড়াবো সেটা একটু আগে নিয়ে বলে নিতে হয়। তাহারই পরে মনে সংক্রান্ত বিগত বছরের অ্যাডমিশনের প্রশ্নগুলোর আমরা সমাধান করব। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ দিকের একটা প্রশ্ন নিয়ে একটু কথা বলি। পাঠ্য বইয়ের কোন কবিতায় বাতাবি নেবুর উল্লেখ আছে? এটা কোন কবিতায় আছে? সেটা হলো তাহারই পরে মনে। তাহারই পরে মনে আমাদের বাতাবি নেবুর উল্লেখ আছে। রচিয়া লহনা আজো গীতি, এখানে না কোন অর্থে ব্যবহৃত? এখন এই যে লহনা মানে কি? মানে নাও না, এটা। এখন এই না, এটা আসলে এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে কি নিষেধ অর্থে ব্যবহৃত হয়েছে? না, নিষেধ অর্থে ব্যবহৃত হয় নাই। তিরস্কার অর্থেও ব্যবহৃত হয় নাই। তাহলে চলো কিসের অর্থে ব্যবহৃত হতে পারে? অনুরোধের অর্থে সেটা ব্যবহৃত হয়েছে। আমাদের এখানে একটু বুঝতে হবে প্রথমে যে আমরা যদি এই কবিতার মূল ভাবের দিকে তাকাই, তাহলে আসলে সেখানে নিষেধ কিংবা তিরস্কার হবার প্রশ্নই আসে না। অথবা আমরা যদি হচ্ছে এই অপশনটাও পড়ে থাকি, রচিয়া লহনা আজো গীতি, মানে রিকোয়েস্ট করছেন কবি, বা আচ্ছা রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমাকে, মানে ধরো রিকোয়েস্ট করছি আমি যে গানটা রচনা করতে। তাহলে এখানে আমি নিষেধ করার তো কোনো প্রশ্নই আসে না। এই না মানে নিষেধ বিষয়টা এমন না। তিরস্কারের তো এখানে কোনো প্রশ্নই নেই। আমি তোমাদেরকে বারবার একটা জিনিসের কথা বলি, প্রসেস অফ এলিমিনেশন। অর্থাৎ অপশন বাদ দিতে শুদ্ধ উত্তরটাকে রাখা। নিষেধ, তিরস্কার এগুলো হবে না। অনুরোধ, আদেশ এই ২ টা আছে। আদেশ এখানে হবে না, আমরা বুঝতে পারছি। কারণ এখানে একটা বিনয় আবনত এরকম একটা বিষয় আছে। তাহলে এখানে অপশন একটাই বাকি থাকে, সেটা হলো অনুরোধ। এবং এটা কোন কবিতার অংশবিশেষ? তাহারই পরে মনে কবিতার অংশবিশেষ। এই তাহারই পরে মনে কে লিখেছেন? তাহারই পরে মনে লিখেছেন বেগম সুফিয়া কামাল। আমি তোমাদেরকে যেমন বলি যে আমরা কখনোই শুধু রট মেমোরাইজেশন করলে, মানে তোতা পাখির মতো মুখস্থ করে গেলে প্রশ্ন কমন ফেলতে পারবো না। আমাদেরকে প্রশ্ন কমন ফেলার জন্য শুদ্ধ উত্তরের ব্যাখ্যা জানতে হবে, শুদ্ধ উত্তরের আশেপাশের নানা তথ্য জানতে হবে, ভুল উত্তরগুলো কেন ভুল সেটাও জানতে হবে। চলো চলে যাই আমাদের পরের অংশে। রচিয়া লহনা আজো গীতি এখানে না কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমরা পড়লাম। তরিতার এসেছে কি চরণাংশটি কোন কবিতার অন্তর্গত? এখন আমরা যেহেতু তাহারই পরে মনে পড়ছি, সো আমরা বুঝতেই পারি যে এটা তাহারই পরে মনে, এটা প্রায় ২০ বছর আগের একটা প্রশ্ন ঢাবিতে এসেছিল। কিন্তু কবিতা মুখস্থ আমাদের রাখতে হবে। কবিতা যদি আমরা মুখস্থ না রাখি তাহলে আমরা উত্তর করতে পারবো না। সো কবিতা আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। মানে হুইচ ইজ ট্রু। যার মুখস্থ নাই সে বলতে পারো যে তাহলে অফকোর্স রিস্ক আছে, তাহলে অনেক ঝুঁকি। যদি তুমি পুরোপুরি কবিতা মুখস্থ না থাকে, কবিতার লাইন থেকে দেখো তুমি কতবার কত প্রশ্ন এসেছে, সেটা শুধু এই কবিতায় না, যত কবিতা আছে তোমার এইচএসসির সবগুলো থেকেই। নিচের কোনটি সুফিয়া কামালের গ্রন্থ নয়? আচ্ছা, এখানে আমরা সুফিয়া কামালের কয়েকটা গ্রন্থের কথা আগে জানি, তারপরে আমরা দেখব যে সুফিয়া কামালের গ্রন্থ কোনটা না কোনটা হ্যাঁ। আচ্ছা, সুফিয়া কামালের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সাঝের মায়া, মায়া কাজল এবং উদাত্ত পৃথিবী। এই ৩টা কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। তাহলে আমি যেহেতু কবি সুফিয়া কামালের কবি পরিচিতিতে পড়েছি যে তার কাব্যগ্রন্থের মধ্যে আছে সাঝের মায়া, আছে মায়া কাজল, আছে উদাত্ত পৃথিবী, প্রথমে এই অপশনগুলো বাদ। আমার একটা অপশন থাকে, সেটা হলো গিয়ে বালুচর। এমনিতে বালুচর জসীমউদ্দিনের লেখা, কিন্তু ওই যে এটা যে জসীমউদ্দিনের লেখা সেটা তুমি যদি জানো তাহলে তো আলহামদুলিল্লাহ, না জানলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কারণ তুমি ভুল অপশনগুলোকে বের করতে পারবা। কিন্তু এর জন্য কবি পরিচিতি, লেখক পরিচিতি আমাদের একদম নখদর্পণে থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে আমরা কনফিডেন্সের সাথে উত্তর করতে পারবো না এবং আমরা ভুলভাল দাগায় আসবো। বালুচর পল্লীকবি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ, যা ১৯৩০ সালে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়েছে। যদিও এটা একটা মাইনর বিষয়, তারপর আমি একটু উদ্দিন বানানটা একটু ঠিক করে দিই তোমাদেরকে। জসীমউদ্দিন, উনার নামের উদ্দিন বানানটা এভাবে লিখতেন। এটা তোমাদের জন্য এই মুহূর্তে প্রযোজ্য না, কিন্তু তারপরেও জাস্ট বানানটা জেনে রাখো। কোনটি বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? আমরা একটু এখানে আরেকটু দেখি। সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়। আমি কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়, এখানে আমাদের উত্তর হবে কোনটা? চল একটু দেখি। সাঁঝের মায়া, মায়া কাজল এবং আ আমরা এখানে দেখছি যে কেয়ার কাটা, এগুলো এই জায়গাতে দেখতে পাচ্ছি, তাই তো? সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। এখন আমরা
আহ, এই তিনটা যদি বাদ দিয়ে থাকি তাহলে অপশন কোনটা থাকে? অপশন একটাই থাকে, সেটা হলো গিয়ে ছায়া হরিণ। তাহলে এই ছায়া হরিণ হচ্ছে তার কাব্যগ্রন্থ নয়। কাহিনী শেষ। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। এটা অনেক স্টুডেন্টই এই ভুলটা করে এবং এই ধরনের প্রশ্নগুলোকে বলতে পারো যে ট্র্যাপ কোয়েশ্চেন বা ফাঁদ। এই ফাঁদগুলা কেন পাতে জানো? এই ফাঁদগুলা পাতে যাতে বেশি সংখ্যক শিক্ষার্থীকে বাদ দিতে পারে। কারণ আমাদের সিট তো খুব লিমিটেড আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। সো সেখানে ভর্তি পরীক্ষায় যদি তোমাকে বাদ না দিতে পারে তাহলে আসলে জায়গা দিবে কিভাবে এত মানুষকে? তো এই জন্য চেষ্টা করে যে যথাসম্ভব বাদ দেওয়ার জন্য এমন কিছু প্রশ্ন রাখতে, যেই প্রশ্নগুলো দেখলে অনেক স্টুডেন্টই মানে সে হচ্ছে ইম্পালসিভ ভাবে সে ঠাস করে ভুলটা দাগায় ফেলবে। এবং এটা অনেকেই করবে। উত্তর দিক অনেকেই দাগায় ফেলবে, বা অনেকেই কুয়াশাও দাগায় ফেলে। এটা যদিও কুয়াশা এটা না, এটার অর্থ কিন্তু কবিতায় যখন এই পার্সপেক্টিভটা বা এই লাইনটা আসে, উত্তরী, কুহেলিকা, মানে কুয়াশার কথাটা যখন আসে তার সঙ্গে এই উত্তরীর কথাটাও আসে। এটার জন্য অনেকে ঠাস করে কুয়াশা দাগায় ফেলে বা উত্তর দিক দাগায় ফেলে। কিন্তু যারা উত্তর দিক দাগাবে ওই ধরনের স্টুডেন্ট আসলে চান্স পাওয়ার সম্ভাবনা নাই। প্রথমত তার কারণ হলো সে খুবই মানে এভারেজ প্রিপারেশন নিয়ে সে এসেছে। সো আর অনেক মানে তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কম, তার চেয়ে আরো অনেক বেশি অ্যাডভান্টেজ ওয়ালা মানুষজন আছে মার্কেটে। সো ইটস টাফ ফর হিম টু এইস এই এক্সামটা। তাহলে এখানে আমরা কি দেখছি? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে চাদর। মানে এটা কিন্তু খুবই সম্প্রতি এসেছিল, 21-22 এসেছিল এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এখন দেখো এই যে লাইন, শূন্যস্থানে কোন শব্দ বসবে? এখন এটা যেমন আমি সরাসরি তোমার লাইনটা বলে দিলাম, আমার লাইনটা মুখস্থ আছে আমার, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এখন এটা তোমার কি করতে হবে? এখানে তোমার কবিতা মুখস্থ থাকতে হবে। তোমার যদি কবিতা মুখস্থ না থাকে তাহলে তুমি এটা জীবনেও পারবা না অ্যান্সার করতে। সো এই জন্য আমি বলি কবিতাগুলো তোমরা আস্তে আস্তে পড়ে 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 মুখস্থ করে ফেলবা। যেহেতু আমাদের কবিতা থেকে আলটিমেটলি প্রশ্ন আসে এবং আমরা কবিতা থেকে প্রশ্ন, লাইন থেকে অনেক প্রশ্ন আসে, এই জন্য আমাদেরকে এটা মুখস্থ রাখতে হয়। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। চলো আমরা দেখি যে এখানে লাইনগুলো কেমন। কহিল সে কাছে সরে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এখন এখানে দেখো এই প্রতিটা লাইন এগুলা থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে। এখন আমরা এখানে কবিতা বোঝানো এই ক্লাসের উদ্দেশ্য না, কবিতা বোঝায় লাভও নাই এখানে। আমাদেরকে একটু ট্যাকটিক্যালি দেখতে হবে যে কিভাবে এই অ্যান্সার গুলো করা যায়। অ্যান্সার গুলো করার জন্য প্রথমত তোমাদের আমরা যে বইগুলো দিয়েছি শিখো থেকে এবং ক্লাসে যেগুলো পড়াচ্ছি, যেটা লাইভ ক্লাস হোক আর রেকর্ডিং ক্লাস হোক, সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ বিগত বছরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী, যে মানে প্রশ্নসমূহ, যেই প্রশ্নগুলো থেকে তুমি সহজেই আন্দাজ করতে পারছো কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে ওই লাইনগুলো তোমার মাথায় একদম গেঁথে নাও। এরপরে এরপরে এই লাইন গেল, তুমি অন্যান্য যেগুলো যেগুলো আছে, মানে ধরলাম কবিতার অন্যান্য অংশ যেগুলো তুমি মুখস্থ করো নাই, সেগুলোও তুমি একদম তোমার মাথায় গেঁথে নাও। না হলে যেটা হবে, তুমি চাইলেও তখন দেখা যাবে যে তোমার লাইন থেকে প্রশ্ন আসবে কিন্তু তুমি তো উত্তর করতে পারবা না। তো আমি চাই তোমরা কবিতাগুলো মুখস্থ করে ফেলো, অন্যথায় তুমি ভালো করে উত্তর করে আসতে পারবা না। পাথার শব্দের অর্থ কি? অকুল পাথার কতবার শুনেছি আমরা জীবনে? সমুদ্র। পাথার শব্দের অর্থ কি? পাথার শব্দের অর্থ সমুদ্র। এবারে আমরা তাহারি পরে মনে কবিতার কয়েকটা শব্দার্থ দেখতে যাই, যে তাহারি পরে মনে কবিতায় কি কি শব্দ আমরা ব্যবহার হতে দেখি। যেমন সমীর। সমীর মানে কি? সমীর মানে হচ্ছে বাতাস। আরো একটা বাতাসের খুব সুন্দর শব্দ আছে সমীরণ, কিন্তু যাই হোক আমরা এইখানে যেগুলো আছে সেগুলো দেখছি। পাথার মানে কি? পাথার মানে হচ্ছে সমুদ্র। অলখ মানে কি? অলক্ষ্য বা দৃষ্টির অগোচরে, চোখের আড়ালে। মাধবী মানে হচ্ছে এটা এক ধরনের ফুল আমরা বলতে পারি। বরিয়া মানে হচ্ছে বরণ করে। পুষ্পারতি, পুষ্প মানে ফুল, আরতি মানে বন্দনা বা নিবেদন। এই যে পূজার সময় এই পুষ্পারতির কথা আমরা আরো শুনতে পারি, বা আরতি। পুষ্পারতি মানে ফুলের বন্দনা বা নিবেদন। উত্তরী মানে চাদর বা উত্তরীয়। তো এইভাবে আমরা যখন অর্থগুলোর দিকে তাকাই তখন আমরা দেখি যে শব্দার্থ থেকে কিন্তু স্বভাবতই প্রশ্ন এসে থাকে, প্রতি বছরই প্রশ্ন এসে থাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই শব্দার্থগুলো গুরুত্বপূর্ণভাবে পড়া বা ভালো মতো পড়াটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে শব্দার্থগুলো পড়া। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি।
এটা কোন কবিতার চরণ? আমরা তাহারই পরে মনে পড়ছি, সো আমরা জানি এটা তাহারই পরে মনে। তো চলো তাহারই পরে মনে নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই যেগুলো তুমি নোট ডাউন করে রাখবে। প্রথমত এই কবিতার চরণ সংখ্যা কয়টা? এই কবিতার চরণ সংখ্যা হচ্ছে ৩০টা। এটার স্তবক কয়টা? এটার স্তবক হচ্ছে ৫টা। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। এটা হচ্ছে তাহারই পরে মনের চরণ। তাহারই পরে মনে কি ধরনের কবিতা? আচ্ছা, এটা একটা সংলাপ নির্ভর কবিতা। কারণ আমরা এই পুরো কবিতা জুড়ে দেখি কবি ভক্তের সঙ্গে কবির একটা কথোপকথন চলে। তিনি একটা কথা বলছেন, কবি একটা কথা বলছে, এরকম। এখানে আমরা এটা দেখছি, এটা বেশ প্রায় ১০ বছর আগে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখানে অনেকে করে কি জানো? অনেক স্টুডেন্ট এইটা দাগায় শোক কবিতা। হোয়াট ইজ শোক কবিতা? হ্যাঁ? এখানে কাহিনী কবিতা, গাথা কবিতা, গদ্য কবিতা কিছুই না। এটা হলো গিয়ে সংলাপ নির্ভর কবিতা। সংলাপ নির্ভর কবিতা। আমি যেভাবে পড়াচ্ছি আমার বিশ্বাস এই আমাদের বইটা যদি ফলো করো তুমি ইনশাআল্লাহ, আর আমাদের হিরণময় ভাইয়ের ক্লাসগুলো দেখো, রেকর্ডিং এবং লাইভ ক্লাস, এবং যা, যা বলছি সেগুলো নিজে বাসায় পড়ো। প্রতিটা এক্সাম তুমি ভালো মতো দাও। বাংলায় তুমি 100% কারেক্ট করে আসতে পারবা। এটা আমি তোমাকে এতটুকু বলে দিতে পারি। 100% তুমি কারেক্ট করে আসতে পারবে ইনশাআল্লাহ। আর যদি তুমি এই ইনস্ট্রাকশন গুলো না মানো, তাহলে তুমি তোমার দায়িত্ব নিজ দায়িত্বে নিতে পারো। পুষ্পশূন্য দিগন্তের পথে, এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? এখানে শীতের কথা বলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ২ বছর আগে প্রশ্নটা আসে। পুষ্পশূন্য দিগন্তের পথে কেন শীতের কথা বলা হয়েছে? আমরা কবিতার মাঝে দেখতে পাই যে বসন্তের আগমনের আগে শীত যখন চারিদিকে একটা বিবর্ণ রিক্ত শূন্য পরিস্থিতি নিয়ে হাজির হয়, যেখানে আমরা দেখতে পাই যে শীতের মাঝে যে এক রিক্ততা, শীতের মাঝে রয়েছে এক শূন্যতা এবং একটা মানে পাতা ঝরে যাওয়া অবস্থা, চারিদিকে একটা মানে বসন্তের আগমনের আগে যে একটা একটা হাহাকারময় অবস্থা, এটা আমরা শীতের মধ্যে দেখতে পাই। তো এইটার কথাই হচ্ছে এখানে বলা হয়েছে। মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। এই উদ্ধৃতাংশটা কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? আমরা এটা মাত্র জানুয়ারি সুফিয়া কামাল থেকে নেওয়া হয়েছে, এটা তাহারই পরে মনে থেকে। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে কি? কুহেলি মানে হলো গিয়ে কুয়াশা। আমি একটু আগে বলেছিলাম কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। এখানে কুহেলি মানে হচ্ছে কুয়াশা, আর উত্তরি মানে কি? উত্তরি মানে হলো গিয়ে চাদর। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর। আহ আমরা চলো দেখি আরো কিছু জিনিস। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এখানে এখন আসি মাঘের সন্ন্যাসীটা কে? চলো দেখি। মাঘের সন্ন্যাসী হচ্ছে কবির প্রিয়জন। কবির প্রিয়জন বলতে তার প্রয়াত স্বামীর কথা বলা হচ্ছে। কোহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, এখানে কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। বসন্ত আসার আগে সর্বত্যাগী সর্বরিক্ত সন্ন্যাসীর মতো মাঘের শীত যেন কুয়াশার চাদরে মিলিয়ে গেছে। অর্থাৎ একজন সন্ন্যাসী কি করে? তিনি যেমন তার ঘর দুয়ার, পরিবার এবং জগতের যেসব জাগতিক চাহিদা সেগুলোর ঊর্ধ্বে চলে যায় বা এই বিষয়গুলোকে যেমন সে ত্যাগ করে, একইভাবে এখানে বলা হচ্ছে যে বসন্ত আসার আগে সবকিছু ত্যাগ করে একদম রিক্ত শূন্য সন্ন্যাসীর মতো এই মাঘের শীতটাও কুয়াশার চাদরে মিলিয়ে গেছে। এটার কথাই এখানে বলা হচ্ছে। মাঘের সন্ন্যাসী, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এবং এখানে মাঘের সন্ন্যাসীকে কবির প্রিয়জনের কথা এখানে বোঝানো হয়েছে। প্রিয়জন হারানোর বেদনা নিয়েই তো এই কবিতাটা। কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? দেখো আমরা অলরেডি ৩ বার পড়েছি। সাঁঝের মায়া, এটা ওনার কাব্যগ্রন্থ। কেয়া কাটা, এটা ওনার কাব্যগ্রন্থ। মায়া কাজী ওনার কাব্যগ্রন্থ। থাকে কুহু ও কেকা, আর কিছু না। সো এটাই তো আমি বারবার বলি যে ইউ হ্যাভ টু ডু প্রসেস অফ এলিমিনেশন অ্যাগ্রেসিভলি। একদম আমাদের অ্যাগ্রেসিভলি প্রসেস অফ এলিমিনেশন করতে হবে। তুমি ভুল উত্তরগুলোকে বের করে ফেলবা, তাহলে তুমি শুদ্ধ উত্তর জেনে যাবা। তো এটার কোনটা বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটা মানে বিখ্যাত কাব্য কুহু ও কেকা, ওইটার কথা এখানে বলা হয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের। এগুলো জানা আমাদের জন্য নট ইম্পর্টেন্ট। আমরা জাস্ট উনারগুলো জানবো, ওগুলা ক্রস করে দিব, আমরা শুদ্ধ উত্তরটা পেয়ে যাব। সত্যেন্দ্রনাথ দত্তের কিনা ওটা, না ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা আমাদের জন্য কোনো প্রয়োজনীয় কিছু নয় এই মুহূর্তে। তাহারই পরে মনে কবিতাটির লেখক কে? এটা আমরা জানি, এটা হচ্ছে কবি সুফিয়া কামাল। গুচ্ছতে এসেছিল এই প্রশ্ন। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, এখানে কাকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে? এখন এইখানে শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে। যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে, যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করেছে। চলো আমরা একটু আগের ওই প্রশ্নটাতে যাই।
একটু আগে যেখানে দেখাচ্ছিলাম যে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, এই জায়গাটাতে আমরা একটু একটা জিনিসকে ভুল এসেছে। তাই আমি হচ্ছে যেটা বলি যে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, এখানে মাঘের সন্ন্যাসী বলতে আমরা বুঝিয়েছি কাকে? এখানে মাঘের সন্ন্যাসী বলতে বুঝিয়েছি আমরা শীতকে। ঠিক আছে, এখানে আমরা কবির প্রিয়জনকে বুঝাই নাই। এখানে মাঘের সন্ন্যাসী বলতে আমরা বুঝিয়েছি শীতকে। তাই এটা তোমরা একটু কারেক্ট করে নাও। এটা আমি মাত্র বলেছিলাম তোমাদেরকে যে কবির প্রিয়জন, দুঃখিত আমি তখন তালে তালে বলে ফেলেছি, এটা কবির প্রিয়জন নয়, এটা হচ্ছে গিয়ে শীত। শীতকে এখানে বোঝানো হয়েছে। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। হুম, তাহারই পরে মানে কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এটা মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহারই পরে মানে কবিতার মূল সুর কি? এটা হচ্ছে কবির ব্যক্তি জীবনের রিক্ততা। এখানে অনেকেই বলবা শীতের রুক্ষতা, প্রকৃতির শূন্যতা কিংবা বসন্তের সৌন্দর্য। কিন্তু যদি আমাদের এই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে, জীবনেও আমাদের দিয়ে আসলে এসব পরীক্ষা পার পাওয়া হবে না। কেন বলছি কবির ব্যক্তি জীবনের রিক্ততা? কারণ এই কবিতাটা যিনি পড়েছেন, যে পড়েছো তোমরা, সে নিজেই সাথে সাথেই বুঝতে পারো, এটাই বোঝাচ্ছে। এটার মূল ভাব হচ্ছে কবির ব্যক্তি জীবনের রিক্ততা, কারণ তার হাজবেন্ড সৈয়দ নেহাল হোসেন তার মৃত্যুতে শোকার্ত হয়ে তিনি এই কবিতাটি রচনা করেন। তো এখানে আসলে কবির ব্যক্তি জীবনের রিক্ততাই ফুটে উঠেছে। মাঘের সন্ন্যাসী কথাটি আছে কোন কবিতায়? খুব গুরুত্বপূর্ণ। এই মাঘের সন্ন্যাসী, কুহেলি উত্তরি তলে, এইগুলা মানে অনেকবার অনেকবার এসেছে। এটা আছে কোথায়? এটা আছে তাহারই পরে মনে কবিতায় আছে মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারই পরে মনে কবিতায় মাধবী শব্দের অর্থ, এটা এক প্রকার ফুল, এটা আমি তোমাদেরকে বলেছি। তাহারই পরে মনে কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে? বসন্তের আগমনী গানের কথা বলা হয়েছে। শুনি নাই রাখিনি সন্ধান, কবি কিসের সন্ধান রাখেননি? সেটা রাখেননি কবি বসন্তের সন্ধান। অর্থের কথা তো প্রশ্নই আসে না, এরকম কোনো কিছু বলেই নাই, কিংবা হৃদয়ের কথাও বলে নাই, ফাল্গুনের কথাও বলে নাই। বা অনেকে মনে করতে পারে হ্যাঁ ফাল্গুন তো কাছাকাছি বসন্তের মতো। নো, এখানে বসন্তের কথাই বলা হয়েছে, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে ঋতুরাজের কথা। তাহারই পরে মনে কবিতাকে কোন সুর আচ্ছন্ন করে আছে? এখন এখানে বলতে পারে পুষ্পিত বসন্তের সুর, মোটেও না। প্রকৃতির মর্মর সুর, মোটেও না। অপুরন্ত আনন্দ তো প্রশ্ন ওঠে না। এখানে আমরা দুঃখ দেখতে পাই, তাহলে আমরা একটা সুরই পাই, সেটা হলো বিষাদময় রিক্ততার সুর। কেন কবি আজ এমন উন্মনা তুমি? এখানে উন্মনা শব্দের উত যে অর্থ বহন করে। আগে আমাদের দেখতে হবে উন্মনা মানে কি। উন্মনা মানে হচ্ছে ব্যাকুল, আনমনা কিংবা উদাস, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। তো উন্মনা মানে হচ্ছে এটা ব্যাকুল বা আনমনা। এখন এখানে উত, এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে উত বাহির অর্থ, এই অর্থে হচ্ছে এখানে ব্যবহৃত হয়েছে। আমরা উতকে একটা কি হিসাবে জানি? এটা হলো কি একটা উপসর্গ। তো এখানে কেন কবি আজ উন্মনা এমন উন্মনা তুমি, এখানে উন্মনা শব্দের উত হচ্ছে বাহির অর্থে ব্যবহৃত হয়েছে। কুহেলি উত্তরি তলে কিসের সন্ন্যাসী? মেঘের সরি মাঘের সন্ন্যাসী, মেঘের বলে ফেলছি, দুঃখিত। মাঘের সন্ন্যাসী, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এখন আমি এতবার এই লাইনটা বললাম, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, এটা যদি তোদের পরীক্ষায় আসে, এটা কিন্তু তোরা পারবি, এই বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। মাঘের সন্ন্যাসী বলতে ভাবার্থে কবিতার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের কথা ব্যক্ত করেছেন। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। বাক্যটিতে স্নিগ্ধ আঁখি বলতে আসলে কি বোঝানো হয়? স্নিগ্ধ আঁখিটা কি আমরা দেখি, সেটা হচ্ছে উৎসুক চাহনি। উৎসুক চাহনি এখানে বোঝাচ্ছে স্নিগ্ধ আঁখি দিয়ে। অলখের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি? একটা একটা আগে একটু শব্দ ভেঙে দেখাই তো, কার তরি? অলখ মানে কি? হ্যাঁ, অলখ শব্দের অর্থ আমি কিন্তু পড়িয়েছিলাম, যেটা দৃষ্টির আড়ালে বা চোখের আড়ালে হয়। পাথার মানে কি? সমুদ্র। বাহিয়া মানে দেখা যায় না এমন সমুদ্র অতিক্রম করে তরি তার নৌকাটা এসেছে কি? কার তরি? সেটা হলো বসন্তের তরি। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? সুফিয়া কামালের পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লাতে। এগুলো তো আসলে বোঝার কিছু নাই মুখস্থ করা ছাড়া। বসন্তের প্রতি কবি বিমুখ কেন? আচ্ছা, বরণের আগে বসন্ত এসেছে বলে? মোটেও না। এমন কোনো কথাবার্তা এখানে হয়েছে বলে মনে পড়ে না। শীত কবির প্রিয় বলে? এরকম কোনো ফালতু কথাও আসে নাই। বন্দনা গীতি রচিত হয়নি বলে? নো। রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে? এটা কি? চলো আমরা দেখি তো। এক্স্যাক্টলি, রিক্ত শীতের করুণ বিদায়কে
ভোলা যাচ্ছে না বলে। এটার জন্যই বসন্তের প্রতি কবি বিমুখ। কিন্তু অপশন ডিটা এমন, অপশন ডিটা দেখে কিন্তু ঠাস করে বোঝা যায় না যে এটাই অ্যান্সার হবে। কিন্তু এজন্যই আমি বারবার তোমাদেরকে প্রসেস অফ এলিমিনেশন এর কথা বলি। তুমি দেখো বরণের আগে বসন্ত এসেছে বলে এইরকম কোনো কথা বলে নাই। শীত কবির প্রিয় বলে এরকম কোনো কথাও নাই। বন্দনাগীতি রচিত হয়নি বলে। এই শব্দগুলো আছে ওখানে, বন্দনাগীতি, বরণ, কিন্তু তাই বলে এই নয় যে এগুলোই উত্তর। মানে এগুলো কিন্তু ওই যে বললাম যে এটা হচ্ছে ফাঁদ বা ট্র্যাপে ফেলা, তোমাকে কনফিউজ করে দেয়া। বাট আমি বিশ্বাস করি আমার শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা যতটা স্মার্ট, তোমরা ইনশাল্লাহ এসব ফাঁদে পা দেবে না এবং শুদ্ধভাবেই তোমরা উত্তর করে আসতে পারবে। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত পুষ্পারতি শব্দটি কিভাবে গঠিত হয়েছে? এখানে আমি তোমাদেরকে একটু আগে একটা কথা বলেছিলাম যে পুষ্প মানে কি আর আরতি মানে কি। পুষ্প মানে কি? পুষ্প মানে হচ্ছে ফুল। আর আরতি মানে কি? আরতি মানে হচ্ছে নিবেদন করা। তাহলে এটা কিভাবে গঠিত হয়েছে? এটা গঠিত হয়েছে সন্ধি যোগে। পুষ্প যোগ আরতি, প্রত্যয় তো প্রশ্নই নেই, সমাস যোগেও না। এটা হচ্ছে সন্ধি যোগে। পুষ্প এবং আরতি এই দুইটা শব্দ মিলে নতুন শব্দ গঠিত হয়েছে পুষ্পারতি। মাধবী অর্থ কি? মাধবী অর্থ হচ্ছে বাসন্তী ফুল, বা এটা এক ধরনের ফুল। তাহারই পরে মনে কবিতায় উল্লেখ আছে যেই দুইটা ফলের, একটা হচ্ছে বাতাবি নেবু আর হচ্ছে আম। সংলাপ নির্ভর রচনা কোনটা? এখানে আমি তাহারই পরে মনে পড়ছি, তাহারই পরে মনের কথাই আমাদের এখানে আসবে। তাহারই পরে মনে হচ্ছে সংলাপ নির্ভর রচনা। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, এটা তাহারই পরে মনে কবিতার একটা লাইন। কবিতা মুখস্থ না করে কোনো উপায় নাই। কহিল সে সুদূরে চাহিয়া ড্যাশ পাথার বাহিয়া, চরণটির শূন্যস্থানে কোন শব্দটি? মাত্র আমি লাইনটা পড়িয়েছি। অলখের পাথার বাহিয়া। অলখ মানে কি? যেটা আমাদের চোখে দেখা যায় না তা নয়, মানে যেটা হচ্ছে আমরা কি বলবো, মানে আমাদের দৃষ্টির আড়ালে হয়, চোখের আড়ালে হয়। অলখের পাথার বাহিয়া আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। কি সুন্দর লাইন না, রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন। তাহারই পরে মানে কবিতাটি আচ্ছন্ন করে আছে কি? মাঘের সন্ন্যাসী, হোয়াট দ্য হেল, অশ্রুসিক্ত নয়ন, শীতের রিক্ততার ছবি, নো, বিষাদময় রিক্ততার সুর। এটা এখানে আচ্ছন্ন করে আছে। কুড়ির বুকে গন্ধ নাহি, চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে? এটা বসবে হচ্ছে এ। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, এ বসবে। ঠিক আছে, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, এই শব্দটা বসবে। তাহারই পরে মনে কত সালে প্রথম প্রকাশিত হয়? এটা প্রথম প্রকাশিত হয় 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায়। তাহারই পরে মনে কবিতায় প্রকৃতিতে কোন ঋতু আগমনের কথা বলা হয়েছে? বসন্তের আগমনের কথা বলা হয়েছে। তাহারই পরে মনে কবিতায় বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? বসন্ত বিমুখতার মধ্য দিয়ে এখানে ফুটে উঠেছে উদাসীনতা। কবি সুফিয়া কামালের ব্যক্তি জীবনের একটি প্রতিচ্ছবি দেখা যায় এই কবিতায়। তার স্বামীর অনুপস্থিতি তাকে উদাসীন করেছিল জীবনের প্রতি। তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে ফুটে উঠেছে তার উদাসীনতা। কহিল সে সুদূরে চাহিয়া, এর পরের অংশটা কি? অলখের পাথার বাহিয়া। অলখের পাথার বাহিয়া মানে, অলখ মানে আমি আগেও বললাম যেটা চোখে দেখা যায় না, দৃষ্টির আড়ালে হয়। পাথার মানে সমুদ্র। কুহেলি উত্তরী বলতে কি বোঝায়? আচ্ছা, উত্তরী মানে হচ্ছে চাদর, কুহেলি মানে কুয়াশা। কুহেলি উত্তরী বলতে হচ্ছে কুয়াশার চাদর বোঝায়। তাহারই পরে মনে কবিতার একটা লাইনের অংশ এটা। তো আমরা এটা বুঝতে পেরেছি আশা করি। নিচের কোনটি সংলাপ নির্ভর কবিতা? আমরা তারই পরে মনে সংলাপ নির্ভর কবিতা। অলরেডি এর আগে একবার এরকম একটা প্রশ্ন অন্য বিশ্ববিদ্যালয়ে এসেছিল, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তারই পরে মনে কবিতায় কহিল সে পরম হেলায়, এর পরের পংক্তিটি কি? বৃথা কেন ফাগুন বেলায়। যদিও এটা এখানে দেখে কেউ যদি লাইনটা না পারে, তারপরেও মাঝে মধ্যে আমাদের এই ধরনের কমন সেন্স খাটাইতে হয়। যেমন এখানে কিন্তু ছন্দ মিলছে, বৃথা কেন ফাগুন বেলায়। যদিও এরকম সবসময় মিলবে এমন কোনো কথা নেই, তবে এই কবিতায় কিন্তু অন্তমিল আছে, মানে শেষের চরণের সঙ্গে, মানে একটা লাস্টের লাইনের সাথে পরের লাইনের লাস্টের লাইন কিন্তু মিল আছে, এমন আর কি। বৃথা কেন ফাগুন বেলায়। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? সুফিয়া কামাল তার তাহারই পরে মনে কবিতায় মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বুঝিয়েছেন। প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্কের দিকটি কোন কবিতায় স্পষ্ট? তাহারই পরে মনে কবিতায় স্পষ্ট। কোন কবিতায় বাতাবি নেবুর উল্লেখ আছে? বাতাবি নেবুর উল্লেখ আছে তাহারই পরে মনে কবিতায়। কোন কবিতায় নাট্যগুণ রয়েছে? এটাও তাহারই পরে মনে কবিতাতেই নাট্যগুণ রয়েছে। তাহারই পরে মনে কবিতায় কার আগমনী গানের কথা
বলা হয়েছে। বসন্তের আগমনী গানের কথা বলা হয়েছে, একই কথা বারবার বলছি। আচ্ছা, এটাকে বললাম যে নাট্যগুণ কেন বললাম আগের লাইনটাতে, আগের প্রশ্নটাতে? তার কারণ হচ্ছে এই পুরো কবিতাটার মাঝে নাটকের মতো একটা সংলাপ নির্ভর ব্যাপার রয়েছে, যেখানে আমরা দেখতে পারি যে কবি ভক্তের সঙ্গে কবির একটা কথোপকথন চলতে থাকে। এটার জন্যই বলা হয়েছে। তাহারই পরে মনে কবিতায় কোন কোন ঋতুর প্রসঙ্গ এসেছে? শীত এবং বসন্ত। সংলাপ প্রধান কবিতা এখানে কোনটা? তাহারই পরে মনে। তাহারই পরে মনে কবিতাটা কি কোন ঋতুকে কেন্দ্র করে রচিত? এটা আমরা জানি, তাহারই পরে মনে আসলে মূলত বসন্ত ঋতুর আগমনের কথা বলা হয়েছে। এটাকে কেন্দ্র করেই এটা রচিত। অনেকে এখানে ভুলভাল শীত দাগায় ফেলবা, কিন্তু না, শীতকে কেন্দ্র করে কিন্তু এটা না, বরং বসন্তকে কেন্দ্র করে। এর আগে যে শীতের রিক্ততা, শূন্যতা এবং সেটা যে কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, এইগুলা হচ্ছে বলা হচ্ছে, কিন্তু এটা মূল আকর্ষণ মানে মূল কেন্দ্রবিন্দুটা কিন্তু সেখানে শীতকাল নয়, বরং মূল কেন্দ্রবিন্দুটা হচ্ছে এখানে বসন্তকাল। গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে একটা সংলাপ নির্ভর রচনা। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণা দুয়ার গেছে খুলি। এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? এখানে কবির উদাসীনতা প্রকাশ পেয়েছে। কাবিতা হয়ে গেছে, হ্যাঁ, কবিতায়। কবিতায় কবি সুফিয়া কামালের ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে তার স্বামীর আকস্মিক মৃত্যুতে ১৯৩২ সালে। কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে, যা তার কাব্য সাধনায় লক্ষ্য করা যায়। তো তখন হচ্ছে কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, এমন। তো এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? উদাসীনতা। তিনি তখন অনেক উদাস, কারণ দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণা বাতাস আসা শুরু করেছে, বসন্ত আসছে। তিনি উদাস, তিনি জানেনই না, জগতের কোনো কিছু নিয়ে যেন তার আর কোনো খেয়ালই নেই। নিচের কোন বইটি সুফিয়া কামাল রচিত? এখানে আমরা একটা জিনিস একটু দেখব, ৭১-এর দিনগুলি আর ৭১-এর ডায়েরি। এটা হচ্ছে আমরা অনেক সময় অনেকে প্যাচ লাগায় ফেলাই। ঠিক আছে? ৭১-এর ডায়েরি এই বইটা হলো গিয়ে সুফিয়া কামালের। ৭১-এর ডায়েরি কার? সুফিয়া কামালের। আর ৭১-এর দিনগুলি হচ্ছে জাহানারা ইমামের লেখা। আর ৭১-এর চিঠি হলো প্রথম আলো মানে প্রথমা প্রকাশন মূলত বের করেছিল। এটা হলো যখন ১৯৭১ সালে চিঠি লিখেছে আমাদের মুক্তিযোদ্ধারা, সেই চিঠিগুলোর একটা সংকলন আরকি। খুবই মর্মস্পর্শী একটা বই। তো ওই আরকি বইটা। তাহারই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত? এটা হলো গিয়ে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। ১৯৩৫ খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল এবং এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কুহেলি শব্দের অর্থ কি অনেকবার বলেছি। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। কুহেলি উত্তরিতলে, উত্তরি মানে কি? উত্তরি মানে চাদর। মাঘের সন্ন্যাসী কাকে বোঝায়? শীতকে বোঝায়। তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ কি? বসন্ত বিমুখতার কারণ হচ্ছে রাগের তো প্রশ্নই আসে না, কারো উপর ওনার কোনো অভিমান নাই, উনি কনফিউজড না, মানে দ্বিধান্বিত না। প্রিয় বিয়োগ মানে উনার স্বামীর মৃত্যু, এটার কারণেই উনি বসন্তের প্রতি বিমুখ। তাহারই পরে মনে কবিতাকে কোন সুর আচ্ছন্ন করে আছে? এর আগেও কিন্তু দেখিয়েছিলাম, একই প্রশ্ন এসেছিল। প্রকৃতির মর্মর সুর মোটেও না। অফুরন্ত আনন্দেতে তো অপোজিট কথা হয়ে গেল, অফুরন্ত আনন্দের সুর। পুষ্পিত বসন্তের সুর না, বিষাদময় রিক্ততার সুর। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। চরণ দুটি সুফিয়া কামালের সংলাপ নির্ভর রচনা তাহারই পরে মনে কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটা কোন ছন্দে রচিত? এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই কবিতা নিয়ে এত ইনফো দিলাম, এই কবিতা থেকে আর কোনো কিছু এর চান্স নেই। সাঁঝের মায়া, আমরা একটু আগেই তার কাব্যগ্রন্থগুলোর নাম দেখছিলাম, এটা সুফিয়া কামালের লেখা। তাহারই পরে মনে কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে? ২টা মাসের কথা আমরা দেখতে পাই, মাঘ এবং ফাল্গুন। মাঘ আর ফাল্গুন, এই ২টা মাসের কথা আমরা দেখতে পাই। নিচের কোনটা সুফিয়া কামালের গ্রন্থ নয়? চলো আবার চলে যাই। মায়া কাজল, সাঁঝের মায়া, কে আর কাটায়, এই ৩টা যদি তার বই হয়ে থাকে, তাইলে তো এই একটাই আছে যেটা তার বই না, সেটা হলো মায়ার খেলা। এই বইটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই। ওই যে বললাম যে এটা আমাদের জানার দরকার নাই যে রবীন্দ্রনাথের লেখা নাকি এটা হুমায়ুন আহমেদের লেখা। আমরা উনার যে গুলো ওনার বই না, ওগুলো বাদ দিয়ে দিলেই বাকি যেটা থাকবে ওটাই শেষ। এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটা মোটামুটি বড়ই হয়ে গেল বটে, কিন্তু তোমাদের জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। যা যা ক্লাসে তোমরা করলা সব নোট করে রাখো, ভালো মতো পড়ো। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আর তোমাদের গ্রুপে পোস্ট করো যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে থাকে, কোনো কনফিউশন থেকে থাকে। আর এই চ্যাপ্টারটাকে খুব গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে, কারণ এটা থেকে তোমরা নিজেরাই দেখেছো যে সব সময় প্রশ্ন এসে থাকে। শুভকামনা থাকলো সবার জন্য। আল্লাহ হাফেজ।